আমন্ত্রণ টিভি স্পোর্টস টাইম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন জয়দীপ কর্মকার। জয়দীপ কর্মকার কে আপনাদের নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না। জয়দীপ কর্মকার হচ্ছেন সেই শুটার যিনি ভারতবর্ষকে এনে দিয়েছেন অনেক বেশি লরেল। একটা সময় রাজারা পুলিশ এবং সামরিক বাহিনীর লোকরা কেবলমাত্র এই রাইফেল শুটিং করত, কিন্তু এখন রাইফেল শুটিংয়ের চেহারা চরিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। আমরা এসেছি এয়ারপোর্ট সংলগ্ন জয়দীপ কর্মকার শুটিং রেঞ্জে এবং শুটিং একাডেমির সেই সমস্ত রকম সুবিধা নিয়ে, সর্বাধুনিক সুবিধা নিয়ে শুটিং একাডেমি চলছে। আমরা এসেছি জয়দীপের সঙ্গে। জয়দীপ, স্বাগত তোমাকে আমন্ত্রণ টিভিতে। খুব ভালো লাগছে আমন্ত্রণ টিভিতে আমন্ত্রণ পেয়ে, এবং আপনারা আজকে এখানে এসছেন আমাদের শুটিং রেঞ্জে, সেটা তো খুবই ভালো লাগছে। আর আপনাকে দেখে তো আরও ভালো লাগছে, বহুদিন পরে দেখা। আমি সত্যি এক্সাইটেড যে কেননা শুটিং খেলাটা এমন একটা খেলা যেটা হয়তো খুব বহুল প্রচারিত নয়, মানুষের কাছে এখনও হয়তো একটু পৌঁছাতে সময় লাগবে, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি। আর ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর কিন্তু এটা একটা সুযোগ আমাদের। সত্যি কথা বলতে কি, শুটিং যে জিনিসটা হয়েছে সেই শুটিং জিনিসটাতে আমরা দেখতে পাচ্ছি যে শুটিং একটা সময় রাজাদের খেলা ছিল, আগেই বলেছি, এবং পুলিশ অফিসার এবং সৈন্যবাহিনীর খেলা ছিল। পরবর্তী পর্বে আমজনতার খেলা হয়ে যায়। জয়দীপ কর্মকারদের ঐকান্তিক চেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে। আমি আজকে একটা হিসেব করছিলাম, তুমি যেখানে ট্রেনিং করেছো বেলগাছিয়া, সেই বেলগাছিয়ার প্রতিষ্ঠা হয়েছিল 1831 সালে, আর 1956 সালে হয়েছে ওয়েস্ট বেঙ্গল শুটিং অ্যাসোসিয়েশন। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি দীর্ঘদিন একটা ব্যবধান হয়ে গেল না? হ্যাঁ, নিশ্চয়ই। মানে আমরা প্রথম দিকে খুব ধীরে ধীরে বেড়েছি। আমি বলবো না যে আমাদের শুটার কম ছিল, অনেক কিংবদন্তি শুটার আমরা পুরনো আমলে পেয়েছি, কিন্তু শুটিং খেলাটার যে উন্নতি বা এই ডেভেলপমেন্ট আমি বলবো সেটা খুব ধীরে হয়েছে, এটা একটা সত্যি কথা। কিন্তু ধীরে ধীরে যেমন আমরা আগে এগিয়েছি, তেমন তাদের পারফরমেন্স বা আরও আমি বলবো যে বেসটা পিরামিডের কিন্তু বড় হতে থেকেছে, এবং ধীরে ধীরে সেইখান থেকে চলতে চলতে আজকের দিনে বহু ছেলেমেয়েরা আজকে বাংলাকে রিপ্রেজেন্ট করছে ন্যাশনাল, এবং সেখান থেকে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু বাংলার ছেলেমেয়েরা যাচ্ছে। আমি আসবো সেই কথায়, তার আগে বলি অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন রাঠোর এবং জয়দীপ কর্মকার, তিনজন শুটিংয়ের এস আমি বলতে পারি যেটা, এবং তারা ছিলেন বলেই আজকে কিন্তু শুটিং সেইভাবে এসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক তরুণ এবং কিশোর শুটাররা শ্যুট করছেন। তো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে ভারতবর্ষের শুটিং ভবিষ্যৎ উজ্জ্বল? আমি তো নিশ্চয়ই বলবো, কেননা শুধু মানে আমাদের নয়, আমি তো আপনি যাদের নাম নিলেন, রাজ্যবর্ধন রাঠোর প্রথম সিলভার পেলেন যখন 2004 সালে, না অলিম্পিকে, হ্যাঁ, তখন কিন্তু একটা জোয়ার তৈরি হলো। তারপরে অভিনব বিন্দ্রা 2008 সালের সোনা, ব্যক্তিগত বেজিংয়ের ব্যক্তিগত সোনা, প্রথম একটি ইন্ডিভিজুয়াল স্পোর্টে যে সোনা আসলো, সেটাতে কিন্তু আলোড়ন সৃষ্টি হলো সারা দেশে। সেখান থেকে আমি বলবো একটা রেভলিউশন স্টার্ট হলো, যেখানে যেমন বলছেন যেমন বহু ছোট ছোট ছেলেমেয়েরা আসতে শুরু করলো শুটিংয়ে সারা দেশে, সেরকমভাবে আমাদের বাংলাও আস্তে আস্তে এগোতে শুরু করলো। হ্যাঁ, নিশ্চয়ই বাংলাতে যখন আমি 2012 সালে 4th আসলাম, আমি সত্যি খুব খুশি হয়েছিলাম যে বাংলার মানুষরা খুব ভালোভাবে স্বাগত জানিয়েছিল আমাকে। হ্যাঁ, আমি মেডেল জিততে পারিনি, 1 পয়েন্টের জন্য আমার রয়ে গেছিলো, কিন্তু আমার সেই দুঃখটা কিন্তু কিছুটা পূরণ হয়েছিল এখানকার মানুষের ওয়েলকাম দেখে। কারণ তারা তারা এটা অনেকটা স্বীকার করেছিল যে আমি অলমোস্ট যেন জিতে গেছি মেডেলটা। হ্যাঁ, জিততে পারিনি, কিন্তু আমার মনে হয় খেলাকে ফেরত দেওয়ার মতন আমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল। আপনার দর্শকদের জানিয়ে রাখি যে লন্ডন অলিম্পিকে এই জয়দীপ কর্মকার যিনি আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু শুটিংয়ের ক্ষেত্রে প্রথম পজিশনে একটি রেকর্ড করেছিলেন, এবং সেই রেকর্ডটি করার সঙ্গে সঙ্গে তিনি যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে যে তিনি চতুর্থ হয়েছিলেন বটে, 1 পয়েন্টের জন্য চতুর্থ হয়েছিলেন। এবং তারপর তিনি কিন্তু যদি পুরনো নিয়মে হতো তাহলে হয়তো আজকে তিনি 1 পয়েন্টের ব্যবধান থাকতো। নতুন নিয়ম যেটি হয়েছে সেই নতুন নিয়মে দেখা যাচ্ছে যে 1 পয়েন্টের ব্যবধান বুঝে যেত। কী ব্যাপারটা হতো? এটা খুব একটা ইন্টারেস্টিং 2012 সালে যে অলিম্পিকটা হয়েছিল, সেখানে নিয়ম ছিল যে কোয়ালিফিকেশন যে স্কোর হয় সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে ফাইনালে যেত। কিন্তু আমাদের এই খেলাটার পরে, অলিম্পিক্সের 2012 ম্যাচটা শেষ হওয়ার পরে, আইওসি একটা মিটিং করে আমাদের আন্তর্জাতিক সংস্থার সাথে, ISSF সাথে, যে কোনো খেলাতে তারা দেখতে পাচ্ছে না যে হিট বা কোয়ালিফিকেশন স্কোর বা টাইমিং ফাইনালে গিয়ে অ্যাড হয়। ফাইনাল একটা নতুন খেলা হয়,
হ্যাঁ, তো সব খেলাতে সেটা কিন্তু ব্যতিক্রম ছিল শুটিংয়ে। তো তারা সিদ্ধান্ত নেন আমাদের ওই 12 সালের অলিম্পিক্সের পরে যে কোয়ালিফিকেশান আলাদা হবে, সেটা শেষ হয়ে গেল। সেখান থেকে টপ 8 জন ফাইনাল শুরু করবে, ফাইনালের আগের স্কোরগুলো কিন্তু তাতে জোড়া হবে না। সেক্ষেত্রে কি হয়ে যায়, আমার খেলাটাতে যা হয়েছিল, কোয়ালিফিকেশানে আমি একটু পিছিয়ে ছিলাম, ফাইনালে আমি কোয়ালিফাই করেছিলাম, কিন্তু সেই যে ব্যবধানটা ছিল সেটাকে মানে টপকানো খুব কঠিন ছিল আমার পক্ষে, কেননা কোয়ালিফিকেশান স্কোর জোড়া হচ্ছিল। এখনকার নিয়ম যেটা আছে সেটা কোয়ালিফিকেশান স্কোর থেকে 0 হয়ে আবার ফাইনাল শুরু হবে। সেই নিয়মে যদি তখনকার খেলাটা হতো তাহলে আমি ব্রোঞ্জ পেতাম। আমরা একজন অলিম্পিক ব্রোঞ্জ বিজয়ীর কাছাকাছি চলে এসেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি জয়দীপ যদি নতুন নিয়মে হতো তাহলে নতুন নিয়মে জয়দীপ আজকে ব্রোঞ্জ পেত। জয়দীপ, যে কথা বলছিলাম সেই কথাটা হচ্ছে যে শুটিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ইলেকট্রনিক, এখানে এসে দেখছি ইলেকট্রনিক টার্গেট পর্যন্ত রয়েছে, এবং তোমার শুটিংয়ের মধ্যে সর্বাধুনিক ব্যবস্থা কী কী রয়েছে? আমাদের আমাদের জয়দীপ কর্মকার শুটিং একাডেমিতে এইখানে আমাদের কাছে যতগুলো ইলেকট্রনিক টার্গেট আছে আমরা দিতে পারি সব ছেলে মেয়েদেরকে, গ্রাসরুট থেকে শুরু করে আমরা এলিট লেভেলে যারা ন্যাশনাল খেলছে বা ইন্ডিয়া টিম সিলেকশন ট্রায়াল খেলছে তাদের জন্য আমরা ইলেকট্রনিক টার্গেট দিতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা এনভায়রনমেন্টটাকেও কন্ট্রোল করেছি, আমরা এই এয়ার কন্ডিশনসগুলো প্রপার আছে যাতে সেই সেম এনভায়রনমেন্টে যেখানে ওরা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল খেলতে পারবে সেই ধরনের তারা ইয়েটা পাবে, অ্যাটমসফিয়ার এখানে পাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইট সিস্টেম যেটা আছে, আমরা কিন্তু এক্স্যাক্টলি যেটা ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের যে স্পেসিফিকেশন আছে সেই লাইটগুলো কিন্তু এক্স্যাক্টলি লাইট মিটার দিয়ে মাপা অতটাই রয়েছে, আমাদের কম বেশি কিছুই এখানে নেই। আমরা এখানে খুব সেফ এনভায়রনমেন্টে, আমাদের 2টো দরজা রয়েছে, সেফটি নর্মস রয়েছে, আমাদের যে অগ্নি যে ইয়েটা রয়েছে সেফটি নর্মস সেগুলো নির্বাহ ব্যবস্থা সেটাও আমাদের মধ্যে রয়েছে। প্রপার ড্রেসিং রুম আছে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা টয়লেটস আছে। তো এই ধরনের জিনিসগুলো আমরা চেষ্টা করি যত হতে পারে কিছু কিছু জায়গায় বেসিক্স, কিন্তু বেসিকটাকে হয়তো অনেকে মানে উপেক্ষা করে যায়, সেইটা আমরা করিনি। আমরা খুব নিপুণভাবে চেষ্টা করে উইদাউট এনি স্পন্সর, উইদাউট এনি সাপোর্ট আমরা চেষ্টা করছি যাতে ছেলেমেয়েদেরকে সেই জিনিসগুলো দিতে পারি যেটা আমি নিজে পাইনি। রাইট। জয়দীপ, তোমার বাবা একজন সাঁতারু ছিলেন, সাঁতারু থেকে তিনি যথেষ্ট নাম করেছিলেন, শুটিংও করতেন তিনি, শান্ত কর্মকার আমি যদি ভুল না করি। তাহলে সেক্ষেত্রে তুমি হঠাৎ সাঁতার ছেড়ে শুটিংয়ে গেলে কেন? এটা খুব একটা মানে মজার প্রশ্ন, এবং উত্তরটাও আমার মনে হয় খুব মজার। আমাকে বাবা শেখাতে গেছিলো একবার সাঁতার ছোটোবেলাতে, তো সেই ওখানে বাবা তো বড় সাঁতারু, ন্যাশনাল চ্যাম্পিয়ন, তো সেখানে সে বললো তার ছেলে যখন শিখতে যাবে হয়তো নিশ্চয়ই একটা মজ্জাগত কিছু ব্যাপার থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি ছিল না। তো আমাকে করলো কি, হেদুয়ার জলে বড় ওই যেটা ওপেন পুল হয় সেখানে একদিন দুদিন ওই ছোটো পুল করার পরেই একদিন ছুঁড়ে ফেলে দিল। এবার ছুঁড়ে ফেলে দেওয়াতে আমি এতটাই ভয় পেয়ে গেলাম, তারপরে ওখান থেকে বাঁচার রাস্তা ছিল আমার মাকে আমি ধরলাম, বললাম আমি কোনোদিনও ওই বাবার সাথে আমি সাঁতারে আমাকে যাবো, এবং স্বাভাবিকভাবে মা যেমন হয়, না তুমি ছেলেকে নিয়ে যাবে না, ওখানে ভয় পেয়ে গেছে, জলে ডুবে যাবে। এই বলার পর থেকে বাবাও দেখলো আর কোনো লাভ নেই এসব করে, মা যখন বলে দিয়েছে না ছেলেকে নিয়ে যাবে না, সেই থেকে আমার সাঁতারটা কিন্তু দূর হয়ে গেল। তারপরে কাকতালীয়ভাবে আমি শুটিং শুরু করলাম, এবং তারপরে বাকিটা ইতিহাস। একটা কথা জিজ্ঞেস করি যে প্রথম অর্জুন হয়েছিলেন ডক্টর কার্নি সিং, আমি যদি ভুল না করি, ডক্টর কার্নি সিং প্রথম অর্জুন হয়েছিলেন, তারপর তুমি অর্জুন হয়েছো। তো এই যে জার্নিটার মধ্যে দিয়ে শুটিং কতটা উন্নত হয়েছে? আমি বলবো, দেখুন তাদের সময় তো শুটিংটা যেমন আপনি অ্যাকচুয়ালি প্রথমে বলেছিলেন, রাজাদের খেলা, যারা সামরিক বাহিনীতে আছে তারাই একটু প্রিভিলেজ ছিল, উচ্চবিত্তদের খেলা। কলকাতা তো শুটিং রেঞ্জ ছিল না বললেই চলে, ওই গোটা গুনতি কয়েকজন, 2-3টে ছিল। এবং 1947 কি 48 থেকে আমাদের নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব স্টার্ট হয় বেলগাছিয়াতে, সেটাও একরকম। শ্রীরামপুর রাইফেল ক্লাব বহু পুরনো ক্লাব, আমার মনে হয় সেম 1950s স্টার্ট হয়, কিন্তু উন্নতিটা অনেক পরে ঘটে, কেননা ওটা তখন একটা রিক্রিয়েশনাল পার্ট মোড় ছিল। আমি কিন্তু তাও বলছি অনেক কিংবদন্তি খেলোয়াড় কিন্তু আমাদের হরিচরণ সাউ থেকে শুরু করে, হরিহর ব্যানার্জি থেকে শুরু করে অনেক বড় বড় খেলোয়াড় কিন্তু তখন, পরিমল চ্যাটার্জি 1972 অলিম্পিক্স খেলেছেন, শ্রীরামপুর রাইফেল ক্লাবের মেম্বার। তো এরকম অনেক প্লেয়ারই এসছে, কিন্তু যে এই ডেভেলপমেন্টটা ওটা খুব স্লো ছিল। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে খেলাটা যেরকমভাবে সারা দেশে উন্নত হয়েছে, ধীরে ধীরে আমরাও বাংলা বা আমাদের কলকাতা বলি কি পুরো বাংলার কথা বলি, ধীরে ধীরে আমরাও এখন এগোচ্ছি। তবুও আমি বলবো যে এখনও আমাদের অনেক করা বাকি আছে। আমি শুধু নয়, আরও বিভিন্ন মানুষ আছে
রাজ্য সংস্থা আছে তাদেরও আরেকটু তৎপর হয়ে কাজ করা উচিত, কেননা খেলাটা এমন দিকে এগোচ্ছে, সারা দেশ যতটা এগোচ্ছে বাংলা কিন্তু আমরা এখনও সেরকমভাবে এগোতে পারিনি। তার একটা কারণ বোধহয় ফুটবল এবং ক্রিকেটের প্রতি আমাদের যে একটা প্রচণ্ড আসক্তি রয়েছে, এবং ফুটবল ক্রিকেটের স্পন্সর পাওয়া যায়, শুটিংয়ের জন্য স্পন্সর পাওয়া যায় না, এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। আমি নিশ্চয়ই এটা বলবো, কিন্তু কোনো খেলাই খারাপ হয় না বা কিছু হয় না, ইনফ্লুয়েন্স নিশ্চয়ই সবার মধ্যে একটা আছে। দেখুন, সত্যি কথা বলতে পপুলার স্পোর্টস যেগুলো আছে, ক্রিকেট, ফুটবল আমাদের দেশে বিশেষ করে, এগুলোর সাথে তুলনা করাও একটু মুশকিল অন্য অলিম্পিক ডিসিপ্লিনের, কেননা ফুটবল ক্রিকেটটা যেহেতু মানে দৃষ্টিনন্দন বা ওখানে একটা এক্সাইটমেন্টের, একটা ফ্যান ফলোয়িংয়ের অনেক বড় একটা পরিধি আছে, সেটা হয়তো কিছু কিছু আমরা যাদেরকে বলি অন্যান্য খেলা, এবার অন্যান্য খেলার মধ্যে হয়তো অফকোর্স শুটিং পড়ে, সেটা অতটা বহুল প্রচলিত নয়। সেটা হয়তো আমি জানি না যে হয়তো আমাদের দৌড়াদৌড়ি কম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা যেহেতু কম, আপনি দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে এই শুটাররা যারা দীর্ঘক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে কনসেন্ট্রেট করে ফোকাস করে একটা গুলি 0.5 মিলিমিটার একটা টার্গেটের মধ্যে মারছে 10 মিটার দূরত্বে, কতটা ফোকাস, কতটা মনোযোগ লাগে এটার জন্যে, সেটা হয়তো বাইরের থেকে মানুষ অতটা ভালো করে বুঝতে পারে না, কেন এখানে দৌড়াদৌড়ি করছে না, শক্তির প্রচার নেই এখানে, কোনো উল্লাস নেই কোনো, সেটার জন্য হতে পারে যে একটুখানি এটা আনপপুলার বা নন পপুলার স্পোর্ট। কিন্তু আমার মনে হয় যে নিজে করে, আজকে আমরা যদি একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর বলি যেটা ফুটবল ক্রিকেটে আছে, সেই এন্টারটেনমেন্ট ফ্যাক্টরের যদি আমি কথাই, আমি একটা সিম্পল এক্সাম্পল দেবো। আমরা যেখানে মেলায় যাই, মেলা হচ্ছে সবাই মিলে এসে এন্টারটেনমেন্ট পায়, সেখানে আনন্দ মজা করে, সেই জায়গায় আপনি কিন্তু ফুটবল ক্রিকেট দেখতে পাবেন না, সেখানে কিন্তু একটা স্পোর্ট থাকে, বেলুন ফাটানোর শুটিং, ওটাই বেসিক শুটিং থেকে স্টার্ট হয়। এখানে ভাবুন কত ছেলেমেয়েরা বা বড়রাও, বয়স্ক মানুষরাও গিয়ে কত এক্সাইটমেন্টের সাথে শুটিং করে। তাহলে ঠিক সেম আমি যদি প্যারাল টানি, তাহলে যে নিজে শুটিং করবে তার কাছে যে চ্যালেঞ্জটা এবং তার কাছে যে আনন্দটা ভেতরে, সে হয়তো সেটা প্রকাশ করতে পারছে না, সেটা কিন্তু খুব কঠিন বোঝানো মানুষকে। আমার তাই জন্য মনে হয় আমি সবাইকে বলবো যে কোনো না কোনো সময় এই খেলাটা কিন্তু একবার ট্রাই করা উচিত। আর এইখানে আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, এখানে 7 বছরের বাচ্চা থেকে 65 বছরের মানুষও করতে পারে। 72 বছর বয়সে একমাত্র একজন অলিম্পিকে মেডেল পেয়েছে, সেটা শুটিং খেলা থেকে, তার নাম অস্কার সোয়ান। এবং আমরা যদি প্যারিসে ফিরে যাই, খুব বহুল প্রচলিত, খুব প্রচণ্ড পপুলার এবং খুব মানে সাকসেসফুল একজন মানুষ, আমার মনে হয় 54 বছর বয়স, ইউসুফ ডিকেজ, যাকে দেখা গেছিলো পিস্তল ছুঁড়তে কিছু গিয়ার না পড়ে পকেটে হাত দিয়ে, তো সেটাও যখন সম্ভব, তাহলে আমার মনে হয় সব মানুষের, সে ছোট হোক কি বড় হোক, তাদের একবার ট্রাই করা উচিত এই শুটিং খেলাটা। তুমি যখন গিয়ারের কথা তুললে তখন একটা প্রশ্ন না করে পারছি না, যে একটা সময় তোমাদের সময় বোধ হয় সেরকম গিয়ার ছিল না, তোমাদের জ্যাকেট বা আজকের দিনে যে আধুনিক জ্যাকেট আমি দেখতে পাচ্ছি এখানে যে প্র্যাকটিস করছে তারা সব জ্যাকেট পরে করছে, তো এক্ষেত্রে সেই জ্যাকেট বা যে ভেস্ট সেগুলো তো পেতে না তোমরা? এইটাতে একটা স্কারসিটি ছিল, ডেফিনেটলি বলবো। আমি যখন প্রথম শুরু করি আমার মনে আছে, আমি একটা জিন্সের জ্যাকেট আর টেবিল টেনিসের যে রাবারটা থাকে সেটাকে খুলে আমার এখানে চিপকেছিলাম, যেগুলো আমাদের এগুলোতে কোনোইতেই লাগে, সেগুলোকে আমি আঠা দিয়ে আটকে আমি প্রথম জাতীয় চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনাল রেকর্ড করি। তো এবং টেরিকটনের প্যান্ট পরে, জুতোও ছিল না, তো ওইটার থেকে শুরু। এবং এখন তো ডেফিনেটলি অত্যাধুনিক অনেক কিছু হয়ে গেছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়েছে খেলাতে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে ছেলেমেয়েরা খুব অত্যাধুনিক, মানে এক্স্যাক্টলি অলিম্পিক্সে যেই ড্রেসগুলো গিয়ারগুলো ব্যবহার করে, তারা কিন্তু এটা স্টেট লেভেলেও এটা করছে। তো এটা আমি বলবো যে আমাদের হাহুতাশ কিছু করার অ্যাকচুয়ালি উচিত নয়, যে আমরা সেই সময় পাইনি, কিন্তু আমাদের আনন্দ করা উচিত যে এরা এখন পাচ্ছে। আমি পজিটিভ থাকবো এই ব্যাপারে। রাইট, একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে শুটিংয়ের ক্ষেত্রে যে তুমি যেরকম একাডেমি করেছো, এরকম একাডেমি অভিনব বিন্দ্রা একটি করেছে, টার্গেট শুটিং সেখানে হয় এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট হয়, কিন্তু আর কেউ এগিয়ে এলেন না কেন? আর অনেকেই এগিয়ে আসতে পারতেন না। আমার মনে হয় এটা পুরোটা সঠিক নয়, অনেকে এগিয়ে এসছেন। গগন নারং করেছেন, গান ফর গ্লোরি করেছেন উনি, তারপরে আরও কিছু আমাদের অলিম্পিয়ানস, প্রাক্তন অলিম্পিয়ানস আছেন যারা কিছুটা এগিয়ে এসে যত যাই করুক তারা একটা কিছু না কিছু চেষ্টা করে যাচ্ছেন। তো আমি বলবো এটা সবাই চেষ্টা করছি, আমরা কিছু জায়গায় হয়তো সাকসেস পাচ্ছি। সাকসেস ইন দ্য সেন্স যে শুধু এখান থেকে বড় খেলোয়াড় বার করাটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মানে উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা আরেকটু হয়তো বড় ইন দ্য সেন্স যে খেলাটাকে আমি কী করে পৌঁছে দিতে পারি সাধারণ মানুষের ঘরে,
এবং সবচেয়ে বেশি ছেলেমেয়েরা মা বাবারা অ্যাওয়ারনেস তৈরি করুক এই খেলাটা সম্বন্ধে। কেন এই যেমন আমরা বলছিলাম কী করে পপুলার হবে যদি মানুষরা নাই জানে যে এটা রকেট সায়েন্স না কীভাবে কী করছে, তাদের কাছে পৌঁছানোর জন্যেই আমরা এই ফেসিলিটিগুলো তৈরি করছি। হতে পারে বেসিক, আমাদের কাছে হয়তো সেরকম সংস্থান নেই, সেরকম হয়তো আমাদের বাজেট নেই যে আমরা বিশাল কিছু করতে পারবো সরকারি বা কোনো স্পন্সর সাহায্য ছাড়া নিজেদের উদ্যোগে যতটুকু আমরা করতে পারছি। আমার মনে হয় এই যে কেটার করছি, আজকে বাবা মারা ফোন করছেন আমাদেরকে যে আমার ছেলে মেয়ে পিস্তল করবে, রাইফেল করবে, তার মানে অ্যাওয়ারনেসটা বেড়েছে। আমাদের সময় যখন কেউ আমার সাথে আলোচনা করতো, কিছুক্ষণ আলোচনা করার পরে তারা বলতো আপনার ফিল্ম নেক্সট কবে বেরোবে, তারা ভাবছে শুটিং করি আমি, ফিল্ম শুটিং। তো এখন তার থেকে অনেক বেশি বেড়েছে। আজকে মানু ভাকাররা 2টো করে অলিম্পিকে মেডেল পাচ্ছে, অনেক পপুলার ছেলেমেয়েরা তৈরি হয়েছে যারা অলিম্পিকে মেডেল পাচ্ছে, ভালো খেলছে কমনওয়েলথ, এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড কাপে। তো এইটা খেলাটা কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে আগের থেকে, আর সেটাই আমাদের ভালো। আর আমি চেষ্টা করছি এটাই যে সবচেয়ে ভালোভাবে বেসকে কেটার করা, যাতে এখান থেকে গ্রাসরুট থেকে বহু সংখ্যক ছেলেমেয়েরা ওঠে, আর এই কোয়ান্টিটি থেকে কোয়ালিটি আমরা পাবোই। রাইট, অর্থাৎ আমরা বুঝতে পারলাম কোয়ান্টিটি থেকে কোয়ালিটি পাওয়াটাই লক্ষ্য জয়দীপের। আমার একটা প্রশ্ন রয়ে গেছে, সেই প্রশ্নটি হচ্ছে পরবর্তী পর্বে আসবো। জয়দীপ যেমন বলল বিজ্ঞাপন, ভালো শ্যুটার তৈরি করাটাই সব থেকে বড় বিজ্ঞাপন। যেমন জয়দীপ কর্মকার হয়েছে, অভিনব ববীন্দ্রা হয়েছে, যেমন রাজ্যবন্ধন রাঠোর হয়েছেন, ঠিক তেমন একজন মেয়ে মেহুলি ঘোষ জয়দীপ কর্মকার শুটিং একাডেমি থেকে নিজেকে উত্তরণের পথ ঘষিয়েছে। চুঁচুড়ার মেয়ে এবং অত্যন্ত গরিব ঘরের মেয়ে। আমি আসবো মেহুলির কথায় পরবর্তী পর্বে। স্পোর্টস টাইমের প্রথম পর্বে আমরা এখানেই শেষ করছি জয়দীপের সঙ্গে। আবার জয়দীপ কর্মকারকে নিয়ে ফিরবো দ্বিতীয় পর্বে, স্পোর্টস টাইমের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আমন্ত্রণ টিভিতে। সঙ্গে থাকবেন, কেউ সরে যাবেন না। ধন্যবাদ।